বল সব কেমন রয়েছিস? আশা করি সবাই ভালোই আছিস। ঘরের মধ্যে তো বহুদিন হয়ে গেল, বিরক্ত হয়তো সবার লাগছে, আমারও লাগছে। তবে যখন ক্লাস করছি তখন ভালো লাগছে, বুঝলি? বেশ, আমাদের দেখো প্রথম যে গল্প ছিল শর্ট স্টোরি দি আইজ হ্যাবিট, সেটা কিন্তু আমরা শেষ করেছি। আজকে আমরা একটা নতুন পড়া শুরু করব। এটা কিন্তু শর্ট স্টোরি নয়, এটা এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ারের একটি অংশ, যেটির শিরোনাম হলো স্ট্রং রুটস। দেখো, স্ট্রং রুটস, রুটস বলতে কি বোঝায়? শেকড় বোঝায়। এই শেকড় কিন্তু গাছের শেকড় নয়, বংশের শেকড়। কিরকম? দেখবে একটা কথা প্রচলিত আছে যে শেকড় যদি মজবুত হয় গাছ কিন্তু ভালো হয়, গাছের ফলও ভালো হয়। অর্থাৎ যদি আমরা কথাটাকে আলংকারিক অর্থে ব্যবহার করি, ওটা আলংকারিক অর্থ। এমনি আর একটা অর্থ যদি আমরা মিন করি, একটা অর্থ হবে কি, যে বংশটা ভালো হয়। অর্থাৎ পূর্বপুরুষরা যদি ভালো হন তাহলে উত্তর পুরুষরাও কিন্তু ভালো হবেন। পূর্বপুরুষ, আমাদের যারা পূর্বপুরুষ, তারা যদি ভালো মানুষ থেকে থাকেন, দেখা যাবে তাদের সেই গুণাবলী কিন্তু আমাদের মধ্যেও বর্তিয়ে যায়। তো এপিজে আব্দুল কালাম, সবাই নামটার সঙ্গে পরিচিত। তিনি কিন্তু ভারতবর্ষের তো অনেকগুলি রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টকে আমরা পেয়েছি, কিন্তু সবচাইতে জনপ্রিয় প্রেসিডেন্ট অফ কমন পিপল ডক্টর এপিজে আব্দুল কালামকেই আমরা বলি। তো তিনি কত ভালো মানুষ ছিলেন আমরা দেখবে সবাই কিন্তু জানি যে তিনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানেন না যে ভালোটা তিনি কেমন ভাবেছিলেন। তো তিনি লিখেছিলেন তার অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। তার একটি অংশ হলো স্ট্রং রুটস, যেখানে তিনি তার বাবা মা সম্বন্ধে আলোচনা করেছেন। তাদের কাছ থেকে তিনি কি শিক্ষা লাভ করেছেন, যে শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি তার সারা জীবন কাটিয়েছেন। এ নিয়েই হচ্ছে আমাদের এই স্ট্রং রুটস। পড়ো, ভালো লাগবে। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. তাহলে উনি যখন জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মাদ্রাজ রাজ্যের, দেখো আর্স্টওয়াইল ম্যাড্রাস স্টেট মানে পূর্বতন মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরামের তামিল মধ্যবিত্ত তামিল পরিবারে তার জন্ম। এই মাদ্রাজ কিন্তু বর্তমানে মাদ্রাজের নাম হচ্ছে তামিলনাড়ু। বুঝে গেল? তাই বলছে দেখো আর্স্টওয়াইল ম্যাড্রাস স্টেট। তাহলে আমি কোথায় জন্মগ্রহণ করেছিলাম? আমি পূর্বতন মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরামের তামিল মধ্যবিত্ত পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। মাই ফাদার জাইনুল আবদিন had neither much formal education nor much wealth. আমার বাবা জাইনুল আবদিন, তার না ছিল উচ্চ শিক্ষা দীক্ষা, না ছিল প্রচুর সম্পদ, মানে খুব যে শিক্ষিত ছিলেন তাও নয়, আবার তিনি যে অবস্থাপন্ন ছিলেন সেটাও কিন্তু নয়। তাহলে মধ্যবিত্ত, মিডল ক্লাস। Despite these disadvantages, এই অসুবিধাগুলো সত্ত্বেও he possessed great innate wisdom and a true generosity of spirit.
তার অন্তরের জ্ঞান ছিল প্রচুর, আর তিনি ছিলেন উদার মনস্ক মানুষ, ধার্মিক মানুষ। যদিও উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন না, যদিও তিনি সম্পদশালী ছিলেন না, কিন্তু তার জ্ঞান ছিল প্রচুর, আর তিনি ছিলেন উদার প্রকৃতির মানুষ। কে? আব্দুল কালামের বাবা জয়নুল আবদিন। এইবারে বলি এপিজে আব্দুল কালামের ফুল নেম। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম? এপিজে আব্দুল কালামের ফুল নাম হলো, বুঝলে, আবুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম। তাহলে জয়নুল আবদিনটা কার নাম? তার বাবার নাম। সেই নামটাও তার নামের মধ্যে যুক্ত আছে। বোঝা গেল? তাহলে এপিজে আব্দুল কালামের ফুল নেম কি? আব্দুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম। সরি, আবুল পাকির, আব্দুল নয়, আবুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম। তাহলে তার বাবার পরিচয়টা পেলাম। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। দেখো মায়ের নামটাও পেয়ে গেলাম। কি সুন্দর কথা, দেখো, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট। আইডিয়াল মানে আদর্শ, হেল্পমেট মানে কি গো? সাথী, জীবন সাথী। এখানে জীবন সাথী বলবো, হেল্পমেট মানে তো সহকারী বোঝায়। আর আইডিয়াল হেল্পমেট তার মানে আদর্শ সহকারী আমার মাকে পেয়েছিলেন। মায়ের নাম ছিল আশিয়াম্মা। মানে বাবা যেমন, মাও ছিলেন তেমন। সেই জন্য দেখুন উনি বলছেন আদর্শ সহকর্মী বা সহধর্মিনী পেয়েছিলেন উনি। I do not recall the exact number of people she fed every day. আমার ঠিক মনে পড়ে না প্রতিদিন তিনি কত অসহায় মানুষকে খাওয়াতেন। কে? কালামের মা। প্রত্যেক দিন কত অসহায় মানুষকে তিনি খাওয়াতেন, আমার সেই নাম্বারটা ঠিক মনে নেই। But I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. কিন্তু আমার এটুকু মনে পড়ে যে আমাদের পরিবারের সমস্ত সদস্য মিলিয়ে যত সংখ্যা, তার চাইতেও বেশি সংখ্যক বাইরের মানুষ আমাদের বাড়িতে খেতেন। মানে আব্দুল কালামরা ভাই বোনরা মিলে অনেকজন ছিলেন। আমার এক্স্যাক্ট নাম্বারটা ঠিক মনে নেই, এটা আমার একটা দোষ বলতে পারো, আমার জানা উচিত ছিল। দেখবো কোনো সময় আমি আবার খুঁজে দেখে নেবো তারা ক ভাই বোন ছিলেন। তা যাই হোক আর কি, তার থেকে বেশি সংখ্যক, বোঝো, তার থেকেও বেশি সংখ্যক বাইরের লোক কিন্তু প্রত্যেক দিন আমাদের ঘরে কিন্তু খেতেন। এটা কম বড় কথা নয়, কথার কথা নয়, ভেবে দেখো। আমাদের দেখো এখন তো সবার তো ছোট ছোট পরিবার গো, ছোট ছোট পরিবার, তিন চারজন সদস্যের একটা করে পরিবার। তা আমরা দেখো এক দুজন এলে পরেই কেমন একটা চাপ হয়ে যায়। আর তখন সেই সময়ে ধরো যদি ওনারা যদি 7-8 জন হয়েছিলেন, তা আরও 10 জন বাড়তি লোক খেতেন, তাহলে টোটাল কতজন হলো? প্রায় 20 জন লোক বাইরের মানুষকে মা খাওয়াতেন। কি ভাবতে পারছো, বুঝতে পারছো কেমন মানুষ ছিলেন? মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মাকে এলাকার মানুষ আদর্শ কাপল বলতো, স্বামী স্ত্রী, আদর্শ স্বামী স্ত্রী। কেমন? মিয়া বিবি, আদর্শ মিয়া বিবি। মাই মাদার্স লিনিজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের যে লিনিজ মানে বংশ, সেটা বাবার বংশের চাইতে বেশি বিখ্যাত ছিল। ডিস্টিংগুইশড মানে কি বলবো গো? ফেমাস, বেশি বিখ্যাত ছিল। কেন? ওয়ান অফ হার ফোরবিয়ার্স, ফোরবিয়ার্স মানে কি গো? পূর্বপুরুষ। ওয়ান অফ হার ফোরবিয়ার্স, তার এক পূর্বপুরুষ, having been bestowed the title of বাহাদুর by the British, মানে মায়ের এক পূর্বপুরুষ ব্রিটিশ কর্তৃক বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন। সেই হিসাবে মায়ের সেই এক পূর্বপুরুষ কিন্তু বিখ্যাত ছিলেন। মানে এনাদের সময়কাল তখন দেখো ব্রিটিশ ভারতবর্ষ, তো সেই সময়ে কালামের মায়ের এক পূর্বপুরুষকে কিন্তু ব্রিটিশরা বাহাদুর উপাধিতে ভূষিত করেন। দেখবে এখন যেমন দেখো আমাদের রয়েছে না হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ভারত রত্ন,
পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এই যেগুলো রয়েছে দেখো, এইগুলো কিন্তু শুধুমাত্র একটা যে টাইটেল দিয়ে দিল তা নয়, এর সঙ্গে কি থাকে গো, যখন দেখো এই ধরনের পুরস্কার দেওয়া হয় তখন সরকারিভাবে তাকে নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়। যেমন দেখো একটা বাংলো দেওয়া হলো, গাড়ি বাড়ি চাকর বাকর সব দেওয়া হলো, এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু তারা ভোগ করতে পারতেন। সেই হিসাবে কালামের মায়ের সেই পূর্বপুরুষ কিন্তু বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং স্বভাবতই তার কিন্তু নাম ডাক ছিল। যেমন দেখো আজকালকার দিনে দেখো, যেমন দেখো এখন কেউ ধরো যদি ভারতরত্ন পায়, সবাই জেনে যায় আমরা, তার কত নাম ডাক হয় না? ঠিক সেই রকম। তাই দেখো উনি কি বলছেন যে বাবার চাইতে মায়ের যে বংশ, সেই বংশ বিখ্যাত ছিল। তাহলে সেই বিখ্যাত কেন ছিল সেটাও তোমরা বুঝতে পারলে। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, মানে আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, তার মধ্যে আমি একজন। কেমন? আ শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। আমি ছিলাম বেঁটে খাটো মানুষ। আর আনডিস্টিংগুইশড লুকস মানে কি, যে দেখতে খুব একটা ভালো ছিলাম, মানে কি অসাধারণ নয়, অতি সাধারণ ধরনের আমি একটা ছেলে ছিলাম। কিন্তু বাবা মা ছিল কেমন গো, লম্বা এবং সুন্দর। তার মানে জয়নুল আবদিন এবং আসিয়া মা দুজনেই কিন্তু সুন্দর ছিলেন। কেমন? কিন্তু আমি নিজে ছিলাম বেঁটে আর সাধারণ ধরনের। কে বলছেন এই কথা? কালাম বলছেন। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। অ্যানসেস্ট্রাল হাউস মানে পুরনো বাড়ি, প্রাচীন বাড়ি। আমরা আমাদের প্রাচীন বাড়িতে বাস করতাম। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডিল অফ দ্য 19th century। যে বাড়িটি নির্মিত হয়েছিল ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। ঊনবিংশ শতাব্দী কত সাল থেকে কত সালকে বলবো গো? ঊনবিংশ শতাব্দী 1800 থেকে 1899, এটাকে বলা হয় ঊনবিংশ শতাব্দী। কেমন? তাহলে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল, মানে ওই তোমার তাহলে বলবো আমরা 1840 থেকে 60-এর মধ্যে। সেই সময় কিন্তু তাদের বাড়ি নির্মিত, সেই পুরনো বাড়িতে কিন্তু বলছেন আমরা বাস করতাম। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাকা হাউস। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাকা হাউস। বাড়িটা কেমন ছিল গো? মোটামুটি সুন্দর বড় পাকা বাড়ি, সুন্দর বড় পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। চুন সুরকি আর ইট দিয়ে তৈরি ছিল। সেই সময় তোমার পুরনো দিনের বাড়ি কেমন হয় দেখবে আমাদের ব্রাহ্মণ পাড়াতে যে পুরনো বাড়িগুলো আছে সব দেখবে ওই চুন সুরকি আর ইট দিয়ে তৈরি। এই ইটগুলো কেমন, এখনকার ইটের মতো নয়। এখনকার যে ইটগুলো দেখবে একটু 3 ইঞ্চি পুরু হয় আর বোধহয় 6 ইঞ্চি লম্বা হয়, তখনকার সময় কিন্তু ওইরকম নয়। তখন খুব পাতলা ছিল, হয়তো 1 ইঞ্চি করে মোটা, আর চওড়াটা বেশ বড় ছিল, লম্বাটাও বেশ বড় ছিল। আর চুন সুরকির যে দেওয়াল, সেই অনেক চওড়া চওড়া দেওয়াল হতো, বুঝলে। একবার তোমরা দেখে নেবে আমাদের পুরনো ব্রাহ্মণ পাড়াতে যে পুরনো যে বাড়িগুলো রয়েছে, দেখলে বুঝতে পারবে পুরনো বাড়ি এইভাবে কি তখনকার দিনে তৈরি হতো। আর সে বাড়ির মজবুতি সাংঘাতিক মজবুতি, বুঝলে, সাংঘাতিক। আর ঘর খুব ঠান্ডা হতো। আমাদের এখনকার সময় কি দেখো, আমরা যে ধরনের ইট সিমেন্ট বালি দিয়ে বাড়ি তৈরি করি, গ্রীষ্মকালে প্রচণ্ড গরম হয়, থাকা যায় না। কিন্তু ওই গরমে ওই সমস্ত পুরনো বাড়িতে দেখবে যাদের কোনো আচ্ছা যদি থাকতে থাকে বুঝতে পারবে খুব ঠান্ডা হয়, গ্রীষ্মকালে দারুণ আরাম হয়। যাই বলে, তাহলে কি বলছে? ইট ওয়াজ আ লার্জ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। একটা বড় পাকা বাড়ি আর চুন সুরকি আর ইট দিয়ে তৈরি ছিল সেই বাড়ি। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, ওই যে গ্রামের নামটা হচ্ছে রামেশ্বরম। রামেশ্বরমে যে মস্ক স্ট্রিট আছে, মস্ক মানে হচ্ছে মসজিদ, মসজিদ রোডে কিন্তু আমাদের বাড়িটা ছিল। কেমন? এবার দেখো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার মধ্যবিত্ত বলছেন আবার বড় পাকা বাড়ি। আসলে কি জানো তো, মধ্যবিত্তের যে সংজ্ঞা বা যে মাপকাঠি, সেই মাপকাঠি সম্বন্ধে আমাদের ভুল ধারণা আছে। অ্যাকচুয়ালি কি হয় জানো তো, আমরা সবাই হচ্ছি, আমরা এখানে তোমার ইলামবাজে যাদেরকে বড়লোক বলি না, ধনী বলি, এরাও কিন্তু এক ধরনের গরিব। কাদেরকে মধ্যবিত্ত বলছি জানো? ওই যে সচিন টেন্ডুলকার, তারপর তোমার সৌরভ গাঙ্গুলি, সিনেমার আর্টিস্ট, এরা নাকি বলছে মধ্যবিত্ত। আর উচ্চবিত্ত কারা? যারা শিল্পপতি, টাটা বিড়লা, হ্যাঁ, এরা সব হচ্ছে নাকি
ধনী। কি যাই আর কি, ওটা একটা আলাদা একটা মাপকাঠি। আর আমাদের তোমার এখানে যে মাপকাঠিটা দেখো, যে মধ্যবিত্ত বলতে কিন্তু আমরা নিজেদেরকেই বুঝিনি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমাদের এখানে যারা বড়লোক তারাই কিন্তু সেই সময় কিন্তু মধ্যবিত্ত, বুঝলে, যাদেরকে আমরা বড়লোক বলি আমাদের এলাকার মধ্যে, এরাই কিন্তু আসলে মধ্যবিত্ত। তাই দেখো উনি কী বলছেন গো, যে মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম হয়েছিল। মাই অস্টার ফাদার, অস্টার মানে কি, ত্যাগী, ত্যাগী, আমার ত্যাগী বাবা ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, অপ্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য বিলাসিতাকে তিনি কিন্তু এড়িয়ে চলতেন। কি বলেছে দেখো, অপ্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতা উনি কিন্তু পছন্দ করতেন না। তাহলে অপ্রয়োজনীয় বিলাসিতা বা স্বাচ্ছন্দ্য, যেমন দেখো আমার দেখো যে কাজ, সেই কাজে কিন্তু আমার বাইকের কোনো প্রয়োজন নেই, তবু কিন্তু আমি একটা বাইক কিনলাম। তাহলে বাইকটা কিন্তু আমার প্রয়োজন নেই, বাইকটা না হলেও আমার চলে, কিন্তু তবু বাইকটা কিনলাম। আমার যে বাড়ি দেখো, এই বাড়িটাকে আমি ওয়ালপুট্টি করালাম, আমি ওয়ালপুট্টি না করালেও পারতাম, এটা বিলাসিতা, এটা বিলাসিতা, না করলেও তো পারতাম। বা দেখবে এখনকার তোমাদের মধ্যে কি হয়েছে, হ্যাঁ, ক্লাস 7-8 থেকে দেখছি তোমাদের সবার হাতে কিন্তু একটা করে বড় বড় অ্যান্ড্রয়েড সেট, এটা হচ্ছে অপ্রয়োজনীয় বিলাসিতা, এটা না হলেও চলে। তো এইগুলোকে দেখো উনি কিন্তু পছন্দ করতেন না, বুঝলে, কে পছন্দ করতেন না, কালামের বাবা। However, all necessities were provided for in terms of food, medicine or clothing, কিন্তু খাবার, ওষুধ, পোশাক আশাকে প্রয়োজনীয় সব কিছু তিনি কিন্তু দিতেন। তাই কিন্তু তোমরা কিন্তু কৃপণ বলতে পারবে না, মানে খাদ্য বলো, ঔষধ বলো, পোশাক বলো, যা কিছু প্রয়োজন উনি কিন্তু সেগুলো দিতেন, কিন্তু অপ্রয়োজনীয় বিলাসিতা উনি কিন্তু পছন্দ করতেন না। ইনফ্যাক্ট আই উড সে, বস্তুতপক্ষে আমি বলতে পারি, মাইন ওয়াজ আ ভেরি সিকিউরড চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, আমার শৈশবকাল ছিল পার্থিবভাবে এবং আধ্যাত্মিকভাবে নিরাপদ, মানে বিপথে যাওয়ার আমার কোনো উপায় ছিল না। তাহলে এই শিক্ষাটা কোত্থেকে পেলাম, আমার বাবার কাছ থেকে পেলাম। ওই যে অপ্রয়োজনীয় বিলাসিতা বা স্বাচ্ছন্দ্য তিনি পছন্দ করতেন না, যেগুলো অত্যাবশ্যকীয় তিনি সেইগুলো দিতেন। দেখো এই যে তোমার অপ্রয়োজনীয় বিলাসিতা বা স্বাচ্ছন্দ্য যখনই মানুষকে প্রোভাইড করা হবে, তখন কিন্তু বিশেষ করে দেখো তোমাদের বয়সটা তো কম, তো এখন দেখো আমাদের আর্থিক সাচ্ছল্য হয়েছে, আমাদের যে জেনারেশন, মানে তোমাদের বাবা মারা, আমরা কিন্তু একসময় খুব কষ্ট পেয়েছি, আর্থিক অনটনে সবাই কম বেশি ভুগেছি। তো আমাদের মধ্যে একটা কেমন একটা ভ্রান্ত ধারণা আছে, বুঝলে, যে আমরা কষ্ট পেয়েছি পাই, ছেলেদেরকে কোনো রকম কষ্ট পেতে দেব না। তাই আমরা কি করছি, যখন যা চাইছি সেটা দিয়ে দিচ্ছি, দেখছি না যে এটা কি মানে আবশ্যিক না, না হলেও চলে, এটা কিন্তু ভাবছি না। যখনই দিয়ে দিচ্ছি তখনই কিন্তু তাদের কিন্তু ক্ষতি করে দিচ্ছি, কারণ তাদের তোমার দেখো চাহিদাটা কিন্তু আরও দিন দিন বেড়ে যাচ্ছে। যেমন দেখবে অনেক ক্ষেত্রে দেখবে এমন হয় যে দরকার দেখো তার 5 টাকা, বা 5 টাকা বললে হবে না, এখনকার দিনে 10 টাকা হলেই কিন্তু একটা টিফিন হয়ে যায়, ছোট করে টিফিন হয়ে যায়। বাবা 50 টাকা দাও, বাবা কিন্তু 50 টাকা কী করবি না করবি না জিজ্ঞেস করে পকেট থেকে বার করে বাবা কিন্তু দিয়ে দিলেন। তা তুমি 10 টাকা 20 টাকা টিফিন করলে, বাকি 30 টাকা অপচয় হয়। কি তোমরা দেখবে বাজারে সন্ধ্যাবেলাতে সব দেখি তো, সব তো লাইন দিয়ে যে দোকান আছে স্কুল রোডে, হাসপাতালের মোড় থেকে, সব ফাস্টফুড খাচ্ছ, অর্থের অপচয় হচ্ছে, নিজেদের শরীরেরও অবস্থা খারাপ হচ্ছে।
অথচ দেখো যে বাড়তি পয়সা তুমি ওইভাবে খরচ করছো, সেই পয়সাটা যদি জমিয়ে রাখো তোমার কিন্তু আগামী দিনে কাজে লাগবে। সেই পয়সাটা যে কত গুরুত্বপূর্ণ আজকে এই লকডাউনের সময়ে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কি পাচ্ছ না? যে এই বাড়তি পয়সা যদি থাকতো তাহলে কতটা হেল্প হতো। যারা দেখো সার্ভিসম্যান তাদের হয়তো সরকারি বেতনটা চলে আসছে, কিন্তু যারা দেখো ব্যবসা আছে বা আমার মতো টিউশন করে যারা সংসার চালায় তাদের অবস্থা একবার ভাবো। তখন এখন মনে হচ্ছে যে তখন যে অপচয়গুলো করেছি, হ্যাঁ ভাবি নাই, চিন্তা করি নাই, সেটা না করলেই ভালো হতো। তাহলে আজকে একটু হলেও দেখো কষ্ট হচ্ছে, পকেটে টান পড়ছে, তো যাই আর কি। তাহলে দেখো সেটা করলে কি হচ্ছে গো, তাহলে আখেরে কিন্তু ক্ষতিই হচ্ছে। তাই জাইনুল আবদিন মানে আব্দুল কালামের বাবা, উনি কিন্তু অপ্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতা দুটোকেই কিন্তু এড়িয়ে চলতেন। যেগুলি আবশ্যিক তিনি সেগুলো দিতেন। সেই শিক্ষাই কিন্তু কালাম পেয়েছিলেন। তাই তিনি কি বলছেন গো, যে আমি কিন্তু ম্যাটেরিয়ালি এবং ইমোশনালি আমি ছিলাম সিকিউরড। আমার শৈশব ছিল সুনিশ্চিত বা নিরাপদ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আজকে অনেকটা রেকর্ড হয়ে গেছে। আর আমার মোবাইলটা বুঝতে পারছো তো, সে মোবাইল নয়, হ্যাঁ বেশি ধরবে না, চাপ পড়ে যাবে, হ্যাং করে যাবে, তখন আমিও হ্যাং হয়ে যাব। এ সময় পকেট ফাঁকা, যেটা ভালো মোবাইল কিনবো তাও হবে না। তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, ভালো ভালো মজার মজার কমিক দেখো, হাসি খুশি বলে পুরনো সিনেমা আছে দেখো, মনগুলো ফ্রেশ হবে। আর মাঝে মধ্যে দু একটা করে আমি একটা করে গান শোনাবো, আজকাল হবে না, নেক্সট দিন গান শোনাবো। ঠিক আছে, আচ্ছা, বাই।